ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। আমাদের আজকের নিবেদন চৌধুরী সেই ভূতের বাড়ি গল্প পাঠে সন্দীপ। শহরে ব্যাচেলারদের থাকার জন্য বাড়ি খুঁজে পাওয়াটা যে কতটা কষ্টের তা শুধু একজন ব্যাচেলারই ভালো জানে। এই জন্যই হয়তো ব্যাচেলার গানটা ব্যাচেলার ছেলেদের এতটা ভালো লেগেছিল। আমিও এসে পড়েছি সেই এক ব্যাচেলার বিভ্রাটে। শহরের একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে এবছর পড়ার সুযোগ পেয়েছি, কিন্তু কপালে কোনো হোস্টেল জোটেনি। তাই এখন বাড়িতে বাড়িতে গিয়ে থাকার জন্য একটা ঘর খুঁজছি। ঘর তো অনেক খালি আছে, কিন্তু আমায় ভাড়া দেবে বা কে? সবাই বলে বউ বাচ্চা ছাড়া ঘর ভাড়া দেওয়া হয় না। ছোটবেলা থেকেই ভাবতাম যে কখনো বিয়েই করব না। বউ মানে আরেকটা যন্ত্রণা। কিন্তু এখন মনে হচ্ছে ছাত্র জীবনে বিয়ে করাটাই বুদ্ধিমানের কাজ। বউ থাকলে অনেক সুবিধা পাওয়া যায়, আর কোনো সুবিধা না পেলেও আজ অন্তত থাকার ঘরের জন্য এতটা কষ্ট করতে হতো না। থাক এসব কথা, এখন তো আর বিয়ে করা সম্ভব না। তাই যতই কষ্ট হোক থাকার জন্য একটা বাড়ি খুঁজে বের করতেই হবে। এইদিকে দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে যাচ্ছে। শহরে নতুন, তাই আশেপাশের কোনো এলাকাতে ভালো মতো চিনি না, বা এখানে পরিচিত বলে কেউই নেই। তাই আপন মনে রাস্তা ধরে বাড়িতে ঢুকে ঢুকে খালি ঘরের সন্ধান করছি। কোথাও পাচ্ছি, কিন্তু ওই এক ব্যাচেলার সমস্যা। আবার কোথাও ঘর খালিই নেই। এইদিকে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তাই শরীরটা পুরোই ক্লান্ত। বুঝতে পারলাম যে আর কিছুটা পথ হাঁটলেই অজ্ঞান হয়ে পড়ে যাবে। তাই ভাবলাম একটা চায়ের দোকানে গিয়ে চা রুটি কিছু খেয়ে নেই। এরপর পাশেই চায়ের দোকানে গিয়ে বসলাম চা রুটি খেতে। আমার পাশেই 4 জন আঙ্কেল বসে চা খাচ্ছিল আর আড্ডা দিচ্ছিল। তাদের দেখে মনে হলো এরা হয়তো এই এলাকায় থাকে। তাই ভাবলাম এদের যদি আমার সমস্যার কথা খুলে বলি তাহলে হয়তো একটা ঘরের ব্যবস্থা করে দিতে পারে। কিন্তু অপরিচিত মানুষের সাথে কথা বলতে আমি বেশ অপারগ। যাই হোক, তাও দ্বন্দ্ব কাটিয়ে সাহস করে তাদের বলেই ফেললাম আমার সমস্যার কথা। তারা আমার সমস্যার কথা শুনে প্রথমে খানিকক্ষণ হাসলেন, এরপর ব্যঙ্গ করেই বললেন, তুমি ব্যাচেলার? হ্যাঁ, ব্যাচেলারদের জন্য এই শহরে কোনো জায়গায় নেই। কেউ তোমায় ঘর ভাড়া দেবে না, শুধু ওই চৌধুরীর ভূতের বাড়ি ছাড়া আর কোথাও থাকতে পারবে না তুমি। এইগুলো বলেই তারা আবার হাসতে শুরু করলো। আমার মনে খুব রাগ উঠছিল তাদের মজা নেওয়া দেখে। কিন্তু লোকগুলো আবার বলেছিল যে এই চৌধুরীর ভূতের বাড়ি। আমার একটা বাড়ি হলেই হয়, সে ভূতের বাড়ি বা জিনের বাড়ি আমার কোনো সমস্যা নেই, কারণ এসবে আমি মোটেও বিশ্বাস করি না। এরপর আমি ওইটা কৌতূহল নিয়ে তাদের বললাম, সত্যিই ব্যাচেলারদের থাকার মতো একটা বাড়ি আছে এখানে? কি যেন বললেন বাড়িটার নাম, চৌধুরীর ভূতের বাড়ি। আমার একটা থাকার মতো বাড়ি হলেই চলবে, সে জিন ভূত রাক্ষস কোনো ব্যাপার না। বাড়িটার ঠিকানা দিন প্লিজ আমাকে। সেই লোকগুলোর মধ্যে বলে উঠলো, তুমি কি সত্যিই ওই বাড়িতে যেতে চাও? আমি বললাম, কেন নয়। সেই লোকগুলো আবার বলল, আচ্ছা তাহলে শোনো, ওই সোজা রাস্তাটা ধরে 15 মিনিট হাঁটবে, এরপর একসাথে 3টা গলি দেখতে পাবে। এরপর তুমি 3 নম্বর গলি ধরে হাঁটতে থাকবে। গলির মাথায় একটা বাড়ি দেখতে পাবে, বেশ নির্জন।
ওই বাড়িটাই সেই চৌধুরী ভূতের বাড়ি। এরপর আমি তাদের ধন্যবাদ দিয়ে তাদের বলা রাস্তা মতোই হাঁটতে থাকি। তারা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারা ভেবেছিল ভূতের বাড়ির নাম শুনেই আমি হয়তো ভয় পেয়ে যাব আর প্রসঙ্গটা পাল্টে ফেলব, কিন্তু উল্টে আমার এতটা আগ্রহ আর কৌতূহলতা দেখে তারা বেশ অবাক হয়ে গিয়েছিল। আমিও বেশ অবাক হয়ে গিয়েছিলাম। আজকালকার দিনেও যে কেউ ভূত পেতে বিশ্বাস করতে পারে এটা তাদের না দেখলে বোঝা যেত না, তাও আবার যারা শহরে থাকে। এরপর ভাবলাম হয়তো তারা আমার গ্রাম্য চেহারা দেখে মজা নিচ্ছিল। এরপর বেশ টানা 15 মিনিট হাঁটার পর 3টা গলির সামনে আমি হেসে হাজির হলাম। এরপর তাদের কথা মতো 3 নম্বর গলিটা ধরে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। ঠিক গলির মাথাতে একটা বাড়ি দেখতে পেলাম। বাড়িটা বেশ নির্জন ছিল। আমি বুঝতে পারলাম যে এটাই হয়তো সেই চৌধুরীর ভূতের বাড়ি, কিন্তু বাহির থেকে বাড়িটাকে দেখে সন্দেহ হলো আসলে কি বাড়ির ভেতরে কেউ থাকে। এদিকে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। এরপর অনেকটা সাহস নিয়ে বাড়ির বড় গেট দিয়ে বাড়ির ভেতরে ঢুকলাম। ঢুকেই দেখলাম বাড়ির উঠোনের একটা বেল গাছের নিচে একটা বেতের চেয়ারের উপর একজন বৃদ্ধ বয়সী লোক মোটা ফ্রেমে চশমা পরে চাঁদের আলোয় বই পড়ছে। লোকটাকে দেখে বেশ স্বস্তি বোধ করলাম। যাক, আসলে এটা ভূতের বাড়ি না, কেউ তো এখানে থাকে। এরপর কিছুটা ভয় কাটিয়ে বৃদ্ধ লোকটির দৃষ্টি আকর্ষণ করতে একটা জোরে কাশিতে লোকটাকে সালাম দিয়ে প্রশ্ন করলাম, আচ্ছা, এটা কি চৌধুরীর ভূতের বাড়ি? তক্ষণে বৃদ্ধ লোকটা আমার কথাটা শুনে ভ্রু কুঁচকে আমার দিকে তাকাল। তার চেহারা থেকে মনে হচ্ছে সে বেশ রেগে গেছে। এরপর বইটা বন্ধ করে চেয়ারে রেখে চেয়ারের পাশ থেকে একটা বেতের লাঠি নিয়ে আমার দিকে এগিয়ে আসলো। এরপর চোখ লাল করে আমায় বলল, হতচ্ছাড়া, বেয়াদব কোথাকার, এই বাড়িটাকে ভূতের বাড়ি বলার সাহস হলো কি হতো? একেবারে বেত দিয়ে ঠেঙিয়ে হাত পা ভেঙে দেব। আমায় চিনিস? আমি সেই চৌধুরী, আর এটা আমারই বাড়ি। এখানে কোনো ভূত থাকে না, এটা আমার ভালোবাসার বাড়ি। তখন আমি বলে উঠলাম, মানে দাদু, আমি বুঝতে পারিনি। আমি এই এলাকায় নতুন তো, আমি গ্রামে থাকি, শহরে লেখাপড়া করতে এসেছি, কিন্তু ব্যাচেলার বলে কেউ বাড়ি ভাড়া দিতে চায় না। এই এলাকার লোকেরা বলে এইটা নাকি চৌধুরীর ভূতের বাড়ি। এখানে আসলে রাত থাকা যেতে পারে? তখনই সে বৃদ্ধ লোকটি বলল, দাদু, তুই আমায় দাদু বললি? আচ্ছা ঠিক আছে, বস এখানে, তোর সাথে একটু গল্প করি। আমি আবার বলে উঠলাম, আচ্ছা দাদু। সেই বৃদ্ধ লোকটি বলল, আচ্ছা, তুই কয়দিন থাকবি এই বাড়িতে? আমি বললাম, সেটা ঠিক নেই দাদু, কলেজের হোস্টেলে যতদিন না সিট পাই ততদিন হয়তো থাকবো। সেই বৃদ্ধ লোকটি আবার বলল, আচ্ছা থাক, পুরো বাড়িটাই তো খালি, যেখানেই খুশি সেখানেই থাকতে পারবি, শুধু খাবারটা নিজের ব্যবস্থা করতে হবে। আমি আবারও বললাম, তা তো ঠিক আছে, কিন্তু দাদু, এত বড় বাড়ি ভাড়া তো অনেক হবে তাহলে। সে বৃদ্ধ লোকটি আবার বলল, দূর, ভাড়ার কথা তোকে কে বলেছে? দাদু বলে ডেকেছিস, দাদুর কাছে থাকতে আমার ভাড়া লাগে নাকি? তোর যতদিন খুশি ততদিন এই বাড়িতে থাকবে, কোনো সমস্যা নেই। এমনিতেও সারাদিন একা থাকতে থাকতে পুরো ক্লান্ত হয়ে যায়, তাও তো এখন একজন
গল্প করার সঙ্গী পাওয়া যাবে। সেটা ঠিক আছে, কিন্তু তুমি এত বড় বাড়িতে একা একা থাকো কেন? তোমার কি এই পৃথিবীতে আর কেউ নেই? আর এই বাড়িকেই বা সবাই চুতুরির ভূতের বাড়ি বা বলে কেন? সে বিদ্যালয়টি বলল, অনেক বড় ঘটনা, শুনবি? আমি বললাম, আমারই বা তারা কোথায়, তুমি ধীরে ধীরেই বলো। সে বিদ্যালয়টি বলল, তাহলে শোন, আমার নাম কমলেশ চৌধুরী। আমি এক সময় বিরাট ব্যবসায়ী ছিলাম। সারাদিন নানান কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতাম। এরপর ব্যস্ততা দূর করে একটা মেয়েকে বিয়ে করলাম, সেই আজ তো দাদি। এরপর আমার 3টা ছেলে হলো। 3জনকেই ভালোভাবে লেখাপড়া করিয়ে বিয়ে শাদী করিয়ে দিলাম। আমিও হয়ে গিয়েছিলাম। এরপর সম্পত্তি, ব্যবসা, টাকা সব 3 ছেলেকে ভাগ করে দিলাম। শুধু নিজের কাছে রেখে দিলাম এই বাড়িটা। ছেলেগুলো হয়তো একটু বেশি শিক্ষিত হয়ে গিয়েছিল, তাই দেশটা তাদের ভালো লাগলো না। আমাকে আর তোর দাদিকে দেশে একা ফেলে তারা বিদেশে চলে যায়, আর খোঁজ খবরও নেয় না আমাদের। তবে আমরা দুজনে একা এতটাও খারাপ জীবন কাটাচ্ছিলাম না। আমাদের দুজনের এই বাড়িতে ভালোই দিন কেটে যাচ্ছিল। যদিও তোর দাদি স্বপ্ন দেখতো যে আমাদের ছেলের বউ, নাতি নাতনি সবাই একদিন এসে থাকবো, কিন্তু স্বার্থপরগুলো কোনোদিন খোঁজই নেয়নি। আমাদের দিনগুলো ভালো মতো কাটলো। আমাদের এই বাড়িটার দিকে অনেকেরই খারাপ নজর ছিল। অনেকেই আমাদের এই বাড়িটা কিনতে চেয়েছিল, কিন্তু আমি তাদের কাছে বাড়িটা বিক্রি করি না। বিক্রি করবো কি করে বল? এই বাড়িতে তো আমার হাজার স্মৃতি জড়িয়ে রয়েছে। তাই তারা নানানভাবে আমাদের হুমকি দিত, আর আমাদের পাশে তখন কেউ ছিল না। এক রাতে আমার ঘুম ভাঙতে দেখি তো দাদি আমার পাশে রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে। তার মাথা ফেটে রক্ত পড়ে প্রায় রক্ত জমাট বেঁধে গেছে। আমি আঁতকে উঠলাম। এরপর তো দাদিকে ধরার চেষ্টা করলাম, কিন্তু তাকে ছুঁতে পারলাম না। এরপর আমি ঘর থেকে বেরিয়ে চিৎকার করে মানুষদের ডাকতে থাকি, কিন্তু কেউ আমার চিৎকারই শুনতে পায় না। এরপর আবার তো দাদির কাছেই যেতেই দেখলাম দাদি বিছানায় একা শুয়ে নেই, তো দাদির শরীরের পাশে আর একটা রক্তাক্ত শরীর শুয়ে আছে। সেই শরীরটা আর কারণ নয়, আমারই শরীর। আমি বুঝতে পারলাম যে আমি মারা গেছি। আমাকে আর আমার স্ত্রীকে খুন করা হয়েছে, কিন্তু আমাদের অপঘাতে মৃত্যুর কারণে আমাদের আত্মার মুক্তি পায়নি। এরপর থেকে আমরা এই বাড়িতেই অভিশপ্ত হয়ে পড়ে থাকি। আমাদের লাশগুলো তারাই বেল গাছে নিচে গর্ত করে পুঁতে রাখে। এটা শোনার পরে আমি হেসে উঠলাম, হা হা, দারুণ গল্প বলেছো দাদু। আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। এখন থেকেই আমায় বোকা বানালে? তুমি মারা গেছো? আমি তো পুরো ভয় পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি প্রথমে বললে তুমি এই বাড়িতে একা থাকো, আর এখন আবার দাদিকেও টেনে নিয়ে আসলে। তুমি দারুণ গল্প বলো দাদু। আমি রোজ তোমার এই রকম মজাদার গল্প শুনবো। যদিও গল্পে কোনো টুইস্ট নেই, একেবারেই সাদাসিধে গল্প। সেই বৃদ্ধ লোকটি বলল, তুই আমার কথায় বিশ্বাস করছিস না? আমি সত্যি সত্যি মারা গেছি। আমি তোর সাথে কোনো মজা করছি না।
প্রথমে তোকে মিথ্যা কথা বলেছিলাম যাতে তুই ভয়ে না পাস। আমি বললাম, ও আচ্ছা, তাই বুঝি। তাহলে মারা গিয়ে আবার আমার সাথে কথা বলছো কিভাবে? বৃদ্ধ লোকটি বলল, এটা আমার আত্মা। আমি বললাম, দেখো, আমার সাথে মজা নিয়ে কোনো লাভ নেই। আমি মোটেও বিশ্বাস করি না। আর তুমি মারা যাওয়ার পর তোমার আত্মা যদি এইখানেই থাকে, তাহলে তো দাদির আত্মারও এখানেই থাকার কথা। তার আত্মাই বা কই? আমি হেসে বললাম, হ্যাঁ, ধরা পড়ে গেলে তো। সে বৃদ্ধ লোকটি বলল, ও ও এই বাড়ির ভেতরেই রয়েছে। আমি প্রথমে বুড়োর কথা শুনে মজা নিল, এরপরে বুড়োর বলা কথা আমার সত্য মনে হতে থাকে। আমার মনের ভয় যেন ধীরে ধীরে আরো বাড়তে থাকে। এরপর আমার মনের ভয় আরো বাড়িয়ে দিয়ে ওই চৌটির ঘরের ভেতর থেকে একজন বৃদ্ধা মহিলা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বেরিয়ে আসলো। বৃদ্ধা মহিলার মাথা থেকে তখনও অঝরে রক্ত গড়িয়ে পড়ছে। মহিলাটিকে দেখে মনে হচ্ছে যে এই মাত্র মনে হয় মহিলাটির মাথায় কেউ আঘাত করেছে। আমি পুরো আঁতকে দাঁড়িয়ে উঠলাম। এরপর সেই বৃদ্ধ লোকটার দিকে তাকিয়ে দেখলাম। এবার বৃদ্ধ লোকটাকে দেখে আমি আরো বেশি চমকে উঠলাম। বৃদ্ধ লোকটারও মাথা ফেটে অঝরে রক্ত পড়ছে। তাকেও দেখে মনে হচ্ছে যে এই মাত্র বুঝি কেউ তার মাথায় আঘাত করেছে। কিন্তু একটু আগেও আমি যখন বুড়োর সাথে কথা বলছিলাম, তখনও তো বুড়োকে দেখতে পুরো স্বাভাবিক লাগছিল। এবার আমি আরো ভয় পেতে থাকি। আমার বিশ্বাস হতে শুরু করে এরা কোনো স্বাভাবিক মানুষ না, এরা আত্মা। ভয়ে আমার রক্ত ঠান্ডা হতে থাকে, লোম দাঁড়িয়ে যায়, আর শরীরে এক ভয়ঙ্কর শিহরণ জাগতে থাকে। এরপর বৃদ্ধ আর বৃদ্ধা একে অপরের হাত ধরে বেল গাছটার দিকে এগিয়ে যেতে থাকে। আমি অপলক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকি। আমি যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। এরপরে হঠাৎ বেশ ভয়ের সাথেই বৃদ্ধটাকে প্রশ্ন করলাম, আচ্ছা ভূত দাদু, তোমরা তো মারা গেছো, তাও চলে যাচ্ছ না কেন? এরপর ভূত দাদু পিছন ফিরে তাকে উত্তর দিল, আমাদেরকে যারা খুন করেছে তারা যতদিন পর্যন্ত না মারা যাবে ততদিন পর্যন্ত আমাদের আত্মা মুক্তি পাবে না। আমি আবার প্রশ্ন করলাম, কারা তোমাদের মেরেছে, আর তোমরা তাদের মেরে ফেলছো না কেন? সেই বৃদ্ধ দাদুটি আবারও বলল, আমরা তাদের মারতে পারবো না। আমি বললাম, কিন্তু কেন? দাদু আবারও বলল, কারণ আমাদের প্রাণে প্রিয় আপন তিন ছেলেই আমাদের খুন করেছে। বাড়িটা অনেক মূল্যবান, দুটো আপন প্রাণের চাইতেও বেশি মূল্যবান। এতটুকু কথা বলেই সেই বৃদ্ধ আর বৃদ্ধা সেই বেল গাছের ভেতর মিলিয়ে গেল। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি এসব কি দেখছি? এসব কি বাস্তব? আমার সাথে এসব কি ঘটছে? এটা ভাবতেই আমার মাথা ঘুরতে শুরু করলো, আর আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম।
এরপর যখন আমার জ্ঞান ফিরল তখন আমি দেখলাম আমি চৌধুরীর ভূতের বাড়ির ওখানেই পড়ে রয়েছি। আমি দ্রুত উঠে পুরো বাড়ি খুঁজলাম কেউ আছে কিনা দেখতে, কিন্তু পুরো বাড়ি খুঁজে কাউকেই দেখতে পেলাম না। এরপর আমার রাতে ঘটা সব ঘটনা মনে পড়ল। আমি সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম রাতে আমার সাথে যা যা ঘটেছিল সব কিছু কি বাস্তব ছিল নাকি শুধুই আমার হ্যালুসিনেশন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন। এর পরের গল্প খুব তাড়াতাড়ি আসতে চলেছে।